আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সকলকে এইচএসসি 2022 বাংলা ইংলিশ আইসিটি কোর্সের আজকের আইসিটি ক্লাসে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ক্লাসগুলো উপভোগ করছেন। আজ আইসিটি প্রথম ক্লাস। আমরা আইসিটি অত্যন্ত ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল অর্থাৎ অধ্যায় 4 দিয়ে আমাদের ক্লাস শুরু করব। অধ্যায়টিকে আরো মজাদার এবং আকর্ষণীয় করে আমাদের সামনে উপস্থাপন করতে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন ইমরান মোস্তফা ভাইয়া। চলে যাচ্ছি ভাইয়ার কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাইয়া আপনি মেবি মিউটেড আছেন। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশা করি আমি ভালো আছি, আশা করি তুমি ভালো আছো এবং সাথে সাথে আমাদের যে স্টুডেন্টরা আছে আশা করি তারাও ভালো আছে। ক্লাসটা 2টার সময় হওয়ার কথা ছিল, বাট কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা ক্লাসটা 2:30-এ নিয়ে আসলাম। আর যদি সামনে আমরা দেখি যে তোমাদের অনেকেরই আসলে অনেকে বলো যে 2টোর সময় ক্লাস নিলে হয়তো নামাজে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আমরা হয়তো একটা সেফ টাইম 2:15 বা 2:30 এই টাইমটাই শুরু করব। এবং আসলে আমার পরিচয় তা অলরেডি দিয়ে দিয়েছো। আমি হচ্ছে ইমরান মোস্তফা। আমি সিএসসি তে পড়াশোনা করছি, বুয়েটে। সো আশা করছি যে তোমাদের এই কম্পিউটার মানে আইসিটি বিষয়টা আমি তোমাদের ভালো করে বোঝাতে পারবো। এবং আমার সাথে তোমাদের আরেকজন ভাইয়া আছে, সাদাত, এবং ও আসলে অনেকদিন ধরেই আইসিটি পড়ায়। সো আশা করি ও তোমাদের ক্লাসগুলো খুব সুন্দরভাবে নিতে পারবে। এবং আমি ক্লাস শুরু করব চ্যাপ্টার 4 দিয়ে, ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল দিয়ে। এবং তোমাদের সাইম ভাইয়া ও মেবি মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 3 দিয়ে শুরু করবে। এবং তোমরা অনেকে আসলে অনেক কথাই বলেছো, যে কেউ কেউ বলেছো ভাইয়া ফার্স্ট একদম শুরু থেকে শুরু করলে ভালো হয়, আবার কেউ কেউ বলেছো চ্যাপ্টার 3, কেউ চ্যাপ্টার 4, কেউ চ্যাপ্টার 5। সো আমরা একটা মিড পয়েন্টে, হ্যাঁ, একটা যেটা দিয়ে শুরু করলে ভালো হবে, তোমরা বুঝতে পারবে সহজে, সেই জিনিসটা দিয়ে শুরু করব। এবং সাদাতের কাছে আসলে চ্যাপ্টার 3 এর অ্যানিমেশন সহ সুন্দর করে সব কন্টেন্ট রেডি করা আছে, এই জন্য ও চ্যাপ্টার 3 দিয়ে শুরু করবে। এবং চ্যাপ্টার 3টাই বলতে পারো যে আমাদের এই পুরো আইসিটি ইসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওখানে অনেক কিছু বোঝার আছে এবং ওটা দিয়ে পারলে আসলে ইজিলি মার্কস তুলে ফেলা যায় না। ওখান থেকে মোটামুটি সংখ্যা পদ্ধতি বা বলো ওই গেট থেকে 2-3টা কোশ্চেন তো আসবেই। সো ইজিলি ওখানে মার্কস তুলে ফেলতে পারবা। আর এইচটিএমএল টা দিয়ে শুরু করার কারণ হচ্ছে আজকে আমি মূলত এইচটিএমএল অধ্যায়টা সহজ, এবং এখানে আসলে আমি যদি কিছু তোমাকে ধরে ধরে দেখিয়ে দিই, আমরা এই পুরো অধ্যায়টাতে কিছু প্র্যাকটিস করব। হ্যাঁ, একদম আমি তোমাদের প্র্যাকটিস করে করে দেখিয়ে দিব এবং তোমরাও আশা করি বাসায় একটু প্র্যাকটিস করবা। এইচটিএমএল চ্যাপ্টারটা খুবই সহজ। কিছু ছবি যুক্ত করা, কিছু টেবিল যুক্ত করা, কিছু রো কলাম দিয়ে কিছু লিস্ট তৈরি করা, এই জিনিসগুলো আসলে এইচটিএমএল এই অধ্যায়ে আছে। সো আশা করছি আসলে ক্লাসটা ভালো লাগবে তোমাদের। এবং ব্যাপারটা হচ্ছে যে তোমরা আসলে একটু সময় দিবা। হ্যাঁ, প্রত্যেকটা টিচারকেই একটু সময় দিবা যে আসলে সে কতগুলো ক্লাস নেয়, নেয়ার পরে দেখবে আস্তে আস্তে তুমি তার সাথে মিলে যাচ্ছ বা সিনক্রোনাইজ হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। হ্যাঁ, অলমোস্ট আমাদের সাথে 1000 জন চলে আসছো। সো আমি শুরু করতে পারি। এবং আমরা আসলে বেসিক আলোচনা দিয়ে শুরু করব, প্রথমে কোডে চলে যাব না। প্রথমে একদম চ্যাপ্টারের শুরু থেকে যতটুকু যাওয়া যায় আস্তে আস্তে গিয়ে আমরা শেষ ক্লাসগুলোতে এই চ্যাপ্টারে বেশি বেশি প্র্যাকটিস করব। তাহলে আমরা আজকে শুরু করছি ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল এর প্রাথমিক ধারণা দিয়ে। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, দেখি আমরা শুরু করি। সাউন্ডটা ক্লিয়ার হওয়ার কথা, বাট আচ্ছা, আমাদের সাউন্ডটা কি ক্লিয়ার আছে? মিম বলতে পারো, বা সাদিক? জি ভাইয়া, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে যাদের প্রবলেম হচ্ছে মেবি তাদের নেটওয়ার্কের জনিত কোনো প্রবলেম থাকতে পারে। তো তোমরা কাইন্ডলি একটু তোমাদের নেটওয়ার্কটা চেক করো। হ্যাঁ, আর অবভিয়াসলি আমার কোনো সাউন্ডের প্রবলেম হলে বা স্ক্রিন দেখা না গেলে মিম আমাকে জানাবা, ঠিক আছে, যাতে আমি চেক করতে পারি। সো আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে আশা করি। তাহলে আজকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস অন ওয়েব ডিজাইন এন্ড এইচটিএমএল, একদম শুরু থেকে আলোচনা করব, ঠিক আছে। এবং কিছু জিনিস আছে যেগুলো আমি তোমাদের চেষ্টা করব ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। তাহলে প্রথমত আমাদের জানতে হবে ওয়েব ডিজাইনের ধারণা বা কনসেপ্ট অফ ওয়েব পেজ ডিজাইন।
তাহলে আমরা শুরু করছি কনসেপ্ট অফ ওয়েব পেজ ডিজাইন দিয়ে। তাহলে কনসেপ্ট অফ ওয়েব পেজ ডিজাইন ব্যাপারটা হচ্ছে কি যে ওয়েব পেজ ডিজাইনের কনসেপ্টটা কোথেকে আসছে, এই ব্যাপারটা কি, ধারণাটা কি, ওয়েব পেজ ডিজাইন করার যে ধারণা এটা কোত্থেকে আসছে। তো নর্মালি অনেক আগে থেকে মানুষজন চেষ্টা করতো বা চেষ্টা করেছিল যে কোনোভাবে কি আমরা কোনো একটা জায়গায় না গিয়ে আমাদের কোনো প্রোডাক্টকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারি কিনা। এবং সেই প্রোডাক্ট বলতে আমরা বুঝতে পারি যে ধরো বিভিন্ন ধরনের ছবি, আমার কোম্পানি আছে, সেই কোম্পানি একটা লোগো মানুষকে দেখাবো, এবং আমি কারো কাছে ফিজিক্যালি গিয়ে না, সে হয়তো ওই জায়গায় বসে, যে কোনো জায়গায় বসে, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আসলে আমার এই কোম্পানি সম্পর্কে যে লোগোটা আছে সে লোগোটা দেখতে পারবে। বা আমি একটা ভিডিও দিয়ে দিব, সে ভিডিওটা চাইলে সারা দুনিয়ার মানুষ দেখতে পারবে। বা আমি চাইলে কিছু অ্যানিমেশন দিয়ে দিব, কিছু টেক্সট দিয়ে দিব। এই যে জিনিসগুলো আমি চাচ্ছি আমার কোম্পানির বা আমার সম্পর্কে কোনো জিনিস, কোনো তথ্য, সেটা পিডিএফ হোক, সেটা কোনো ভিডিও হোক, সেটা কোনো অডিও ফাইল হোক, সেটা কোনো অ্যানিমেশন হোক, সেটা কোনো ছবি হোক, এই জিনিসগুলোকে সারা বিশ্বের সামনে তুলে ধরা। তো এই আইডিয়াটা, এই ধারণাটা থেকে আসলে আলটিমেটলি ওয়েব পেজের ডিজাইন বা ওয়েব পেজ যেই ডিজাইন করার ধারণা, সেটা মানে হয়েছে সবার সামনে, ক্লিয়ার হয়েছে যে আসলে হয়তো ওয়েব পেজ দিয়ে হয়তো এই জিনিসগুলো করা সম্ভব, যে আমার সম্পর্কে কোনো তথ্য আমি সারা দুনিয়ার মানুষকে জানাবো। আর ওয়েব পেজ হচ্ছে ওই যে বললাম যে কোনো কতগুলো ইনফরমেশন, হ্যাঁ, অডিও, ভিডিও, তারপর টেক্সট ফাইল, কিছু অ্যানিমেশন, এই জিনিসগুলো হচ্ছে মিলে একটা ওয়েব পেজ, একটা পাতা তৈরি হয়। এবং এই পাতাটা, একটা পেজ বা একটা ডকুমেন্ট যখন আমার ওয়েবের সাথে কানেক্টেড হয়, তখন আমরা বলছি দ্যাট ইজ আওয়ার ওয়েব পেজ। তাহলে বোঝাই যাচ্ছে যেখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে পেজ, এবং সেই পেজটা অবশ্যই কার সাথে কানেক্টেড থাকবে, একটা ওয়েবের সাথে কানেক্টেড থাকবে, যে ওয়েবটা হচ্ছে জালের মতো সারা বিশ্বে ছড়িয়ে থাকবে, যেখান থেকে মানুষ ইজিলি, যেই জালের মধ্যে থাকলে ইজিলি মানুষ এই পেজটাকে ভিউ করতে পারবে বা দেখতে পারবে। ঠিক আছে। আর অনেকগুলো ওয়েব পেজ মিলে যখন অনেকগুলো ওয়েব পেজ যখন আমি একসাথে একটা কালেকশন হিসেবে রিপ্রেজেন্ট করি, তখন সেটাকে বলা হয় ওয়েবসাইট। তাহলে আমরা ওয়েব পেজ বললাম যে একটা পাতা যেখানে আমাদের অডিও, ভিডিও বা বিভিন্ন টেক্সট ফাইল থাকে, আর অনেকগুলো ওয়েব পেজের কালেকশন হচ্ছে একটা ওয়েবসাইট। তাহলে আমরা ওয়েব পেজ সম্পর্কে ধারণা পেলাম। এখন ওয়েবসাইট তাহলে কি? তাহলে আমরা বলেছি ওয়েবসাইট ইজ এ কালেকশন of similar web pages. That means আমাদের ওয়েবসাইট হচ্ছে কতগুলো ওয়েব পেজের কালেকশন, এবং অবশ্যই সিমিলার না। যেমন তুমি একই ওয়েবসাইটে তুমি তোমার কোম্পানি সম্পর্কে জানাবা মানুষকে, বাট তুমি তো আর অন্য কোম্পানি সম্পর্কে জানাবা না। ফেসবুকে ঢুকে তুমি তো আর ফেসবুকের যে বাহিরের কোনো কন্টেন্ট বা কোনো ওয়েবসাইট, ইউটিউব, সেটা সম্পর্কে জানবা না, ঠিক না? তাহলে অবশ্যই কোনো ওয়েবসাইট হতে হবে সিমিলার ওয়েব পেজেস, এবং তাদের একটা কালেকশন, অনেকগুলো সিমিলার ওয়েব পেজ থাকবে, সেই পেজের একটা কালেকশন হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, ফাইন। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনি, এবং যেহেতু এগুলো সম্পর্কে তোমাদের ইন্টারনালি একটা আগ্রহ থাকার কথা, এই ইন্টারনেট সম্পর্কে বা আইসিটি সম্পর্কে বা এই বিশেষ করে এই ওয়েব পেজ সম্পর্কে, ওয়েবসাইট সম্পর্কে, ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে তোমাদের ইন্টারনালি একটা আগ্রহ থাকার কথা। হ্যাঁ, মোটামুটি আমরা সবাই তো কম বেশি ইন্টারনেট ইউজ করি, সো আশা করি যে এটা বোরিং হবে না, এবং অলমোস্ট যেহেতু সবাই জানো বেসিক আইডিয়া, তো সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা চ্যাপ্টার 4 দিয়ে শুরু করছি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে ওয়েব পেজ দেখলাম। ওয়েব পেজ হচ্ছে কতগুলো ডকুমেন্ট, যেটা অডিও, ভিডিও, টেক্সট ফাইলের সমন্বিত একটা পাতা, একটা পেজ, যেটা ওয়েবের সাথে কানেক্টেড, এন্ড অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। এবং সেই ওয়েবসাইটটা কেমন হতে পারে আমরা জানি, আমাদের 10 মিনিট স্কুলের যেই আমরা রেজিস্ট্রেশন করেছি সেটা কি একটা ওয়েবসাইট ছিল, এবং সেই 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গিয়ে আমরা অনেক ধরনের পেজ, অনেকগুলো পেজ আমরা পেয়েছি ওখানে। ঠিক আছে, এবং তোমরা আসলে এখন যে ফেসবুকে আছো, ফেসবুকটাও কিন্তু একটা ওয়েবসাইট, এবং ফেসবুকে শুধু কিন্তু একটা পাতা নাই, অনেকগুলো পাতা, না, অনেক ধরনের জায়গায় তুমি যেতে পারো ফেসবুকে। তাহলে আমরা ওয়েবসাইট সম্পর্কে ধারণা পেলাম। এবং একটা ওয়েবসাইট বানাতে হলে তোমাকে কি কি করতে হবে, ওয়েবসাইট বানাতে হলে কতগুলো স্টেপ তোমাকে মেনটেন করতে হয়, এবং এই স্টেপগুলো আসলে আমরা
চ্যাপ্টারের শেষেও দেখবো, একদম ডিটেলসে দেখবো, বাট আপাতত আমরা জেনে রাখি প্রথমে তোমার একটা ডোমেইন নেম লাগবে, একটা ডোমেইন নেম লাগবে। দ্বিতীয়ত তোমার অবশ্যই ডিজাইন করতে হবে, ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। তৃতীয়ত তোমাকে এই ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা সার্ভারে আপলোড করতে হবে। এই জিনিসগুলো আমরা আসবো, হ্যাঁ, সার্ভারে আপলোড করতে হবে। এন্ড ফাইনালি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই তোমার ওয়েবসাইটটাকে কোন সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, বিং এইসব সার্চ ইঞ্জিনে ইনক্লুড করতে হবে। তাহলে সার্চ ইঞ্জিনে ইনক্লুড করতে হবে। সো আমি ইংলিশে লিখছি, তোমরা আসলে বাংলাতে আসলে বুঝবা ব্যাপারগুলো। তাহলে প্রথম স্টেপটা যদি আমরা খেয়াল করি যে ডোমেইন নেম। আমরা জানি প্রতিটা ওয়েবসাইটের একটা ডোমেইন নেম থাকে, বা তুমি যে কোনো ওয়েবসাইটে যাবা, ফেসবুকে যাবা, তাহলে ফেসবুকের ডোমেইন নেম হচ্ছে নাম, তার একটা নাম, ঠিক আছে, একটা আক্ষরিক নাম, যেমন facebook.com। ঠিক সেম ভাবে আমরা বলতে পারি youtube.com, 10minuteschool.com। তাহলে এই যে কোনো একটা নাম দিয়ে আমি প্রকাশ করছি কোন একটা ওয়েবসাইটকে, এটাকে বলা হয় ডোমেইন নেম। এবং ডোমেইন নেমটা অবশ্যই তোমাকে ইউনিক হতে হবে। ডোমেইন নেমটা সবসময় ইউনিক হয়, এটা কখনো রিপিটেড হয় না, ঠিক আছে, এটা সবসময় ইউনিক হবে। দ্যাট মিনস একটাই থাকবে, facebook.com নামে একটাই থাকবে, facebook.com নামে দুটো ওয়েবসাইট থাকা কখনোই সম্ভব না, ঠিক আছে। এবং এটা ডোমেইন ডিএনএস, এটা আমরা সামনে একটু দেখবো। ডিএনএস, ডোমেইন নেমিং সিস্টেম, এই সিস্টেম দিয়ে কন্ট্রোল করা হয় ডোমেইন নেমটাকে। ডিএনএস বা এটাকে আমরা বলি ডোমেইন নেমিং সিস্টেম। এই সিস্টেমটা দিয়ে, একটা সিস্টেম আছে ডোমেইন নেমিং সিস্টেম, ডিএনএস বলা হয়। এই ডিএনএস দিয়ে কন্ট্রোল করা হয় যাতে কেউ একই নামের দুইটা একই নামের দুইটা ওয়েবসাইট না থাকে, একই নামে দুইটা ওয়েবসাইট না থাকে। যেমন facebook.com নামে যাতে অন্য কেউ কোনো ডোমেইন নেম কিনতে না পারে বা রেজিস্ট্রেশন করতে না পারে বা ইউজ করতে না পারে, এটা একটা সিস্টেম দিয়ে কন্ট্রোল করা হয়। সেই সিস্টেমটাকে বলা হয় ডিএনএস বা ডোমেইন নেমিং সিস্টেম। আমরা এগুলো আরো ডিটেলসে জানবো, বাট আপাতত একটা ওভারঅল ধারণা দিচ্ছি। তাহলে ওয়েব পেজ এর কতগুলো কালেকশন হচ্ছে ওয়েবসাইট, এন্ড ওয়েবসাইট বানাতে হলে তোমাকে এই 4টে স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ, তোমাকে একটা নাম ঠিক করতে হবে, এবং নাম তুমি নিজে চাইলেই দিতে পারবা না, ঠিক আছে। যে তোমার নাম হচ্ছে করিম, তাহলে করিম.com তুমি চাইলেই দিতে পারবা না। এখন অলরেডি যদি কোনো একটা কোম্পানি করিম.com নেমটা নিয়ে ফেলে, তাহলে তুমি আর করিম.com নেমটা নিতে পারবা না, ঠিক আছে, কারণ এটা একটাই থাকবে, সারা দুনিয়ায় ডোমেইন নেম একটাই থাকবে। ঠিক সেম ভাবে এর পরের স্টেপটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। তোমরা জানো যে ফ্রিল্যান্সিং একটা খুব বড় একটা সেক্টর, আর্নিং সেক্টর, যেখানে আসলে যে কেউ কাজ করতে পারে। এবং ওয়েবসাইট ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট এটা হচ্ছে অনেক বড় একটা ক্যারিয়ার, যে কেউ চাইলেই এটা শুরু করতে পারে, এবং এটা দিয়ে আসলে অনেক টাকা ইনকাম করা সম্ভব, ঠিক আছে। এবং তোমরা আসলে জানো যে এটাই আসলে অনেক বাজওয়ার্ড একটা, রাইট, ফ্রিল্যান্সিং এই কথাটা। এবং নর্মালি সবাই দেখা যায় যে গ্রামের ছেলে পেলে যারা আছো বা বিভিন্ন যারা মানে এখনো স্কুল কলেজে পড়াশোনা করছো, তারা আসলে অনেক টাকা ইনকাম করছে এই ওয়েব ডিজাইনিং করে এবং ওয়েব ডেভেলপমেন্ট করে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ওয়েবসাইটটা, এটাকে ডিজাইন করতে হবে। জাস্ট লাইক তোমরা দেখো 10 মিনিট স্কুলের ওয়েবসাইট, এটাকেও কিন্তু কেউ একজন ডিজাইন করেছে। তাহলে আমাদের প্রথমে নাম সিলেক্ট করতে হবে, নাম ফিক্স করতে হবে, তারপর ওয়েবসাইট ডিজাইন করতে হবে, দেন ফাইনালি সার্ভারে আপলোড করতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা কি? সার্ভারে আপলোডের ব্যাপারটা হচ্ছে, তোমরা জানো যে অনেক সময় যখন আমরা কি করি, আমাদের বিভিন্ন রেজাল্ট দেয় না, এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, মেডিকেল, কিছুদিন আগে মেডিকেলের রেজাল্ট দিল, তখন কি করে সবাই গিয়ে কি করে নিজেদের রোল সার্চ করে একটা রেজাল্টটা দেখার চেষ্টা করে। তাহলে এই যে মাঝে মাঝে কি হয় দেখবা যে রেজাল্ট দেখতে পায় না, যে এরর একটা আসে। তাহলে ওই এররটা কখন আসে? সার্ভারটা ডাউন হয়ে যায়। এখন সার্ভার কি জিনিস? সার্ভার হচ্ছে এই যে তুমি তোমার ওয়েবসাইট ডিজাইন করেছো, কতগুলো ওয়েব পেজ বানাইছো, এগুলো তো কোথাও রাখতে হবে। যেমন আমি কি করতে পারি, আমি নিজে চাইলে আমার কম্পিউটারে কতগুলো ওয়েবসাইট ডিজাইন করতে পারি, ঠিক আছে। আমি আমার কম্পিউটারে কতগুলো ওয়েব পেজ ডিজাইন করে একটা ওয়েবসাইট বানাতে পারি। এবং চাইলে তুমি কি আমার ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবা? কারণ আমার ওয়েব পেজটা আমার কম্পিউটারে আছে, তোমার কাছে তো নাই, আমার কম্পিউটারে আছে। তাহলে কি তুমি আমার এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবা? প্রথম কথা হচ্ছে যদি আমি ওই পারমিশনটা দিই এবং আমার ওয়েব পেজ গুলাকে
সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড রাখি, তাহলে তুমি যখন ইচ্ছা ইন্টারনেট দিয়ে আমার এই ওয়েব পেজ গুলোকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই যে আসলে আমি আমার ওয়েব পেজ গুলোকে একটা কম্পিউটারে রেখে দিয়ে, যে কম্পিউটারটা সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড, ঠিক আছে, এবং যে কেউ যে কোনো সময় চাইলেই ওই ওয়েব পেজ গুলোকে দেখতে পারবে। তাহলে এই যে আমি একটা কম্পিউটারে রেখেছি এটাকে বলা হয় সার্ভার। এবং সার্ভার হচ্ছে আমার নর্মাল আমাদের ল্যাপটপ, আমাদের বাসায় কম্পিউটারের মতো না, সার্ভার অনেক দামি একটা কম্পিউটার, যেই কম্পিউটারটা আসলে সব সময় অলওয়েজ ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। বাট আমার ল্যাপটপ তো সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড না, ঠিক সেম ভাবে তোমার বাসায় যে কম্পিউটার সেটা তো সবসময় অন রাখা সম্ভব না, ঠিক না? তাহলে সার্ভার হচ্ছে একটা অনেক শক্তিশালী কম্পিউটার, যে কম্পিউটারটা অলওয়েজ অন রাখা হয়, ইন্টারনেটের সাথে কানেক্টেড রাখা হয়, যার কারণে ওই সার্ভারে যখন তুমি কোনো ফাইল আপলোড করবা, কোনো ওয়েব পেজ দিয়ে দিবা, ওই ওয়েব পেজটা সারা দুনিয়ার মানুষ অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? তাহলে এই আমাদের ওয়েবসাইটটাকে বা ওয়েব পেজের কালেকশনটাকে একটা কম্পিউটারে রাখতে হবে, এটাকে বলা হচ্ছে সার্ভার আপলোড। সার্ভারে আপলোড করতে হবে তোমার ওয়েব পেজ। এন্ড ফাইনালি সার্চ ইঞ্জিন ইনক্লুড। এখন তুমি একটা ওয়েবসাইট বানালা নতুন করে, এটাকে সার্ভারেও রেখে দিলা, বাট কেউ যদি গুগলে গিয়ে সার্চ করে তাহলে কিন্তু তোমার ওয়েবসাইটটা পাবে না। প্রথমত তোমার ওয়েবসাইটটা পাবে না, কারণ তোমার প্রতিদিন তো হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট বানানো হচ্ছে, তাহলে তোমার ওয়েবসাইটটা না পাওয়ারই কথা। তাহলে তোমার ওয়েবসাইটে কেউ যদি গুগলে সার্চ করে, নর্মালি আমরা সবকিছু কিন্তু কি করি, বেশিরভাগ জিনিসই গুগলে সার্চ করে বের করি, আমরা কিন্তু ডিরেক্টলি ওই ওয়েব পেজটা সবসময় দেই না, যে 10minuteschool.com, আমরা কখনো এটা দেই না, আমরা দিই জাস্ট 10 মিনিট স্কুল বা 10 মিনিট, এটা দেখে সার্চ করি, তাহলে গুগল আমাকে 10 মিনিট স্কুলের ওয়েব পেজের একটা লিঙ্ক দিয়ে দেয়। তাহলে এই যে কোনো কিছুকে সার্চ করলা, গুগল তোমাকে সেটা ব্যাক করে দিল, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিনে ইনক্লুড করা হয়েছে। হ্যাঁ, এই গুগলের মধ্যে এই 10 স্কুলের পেজটাকে ইনক্লুড করা হয়েছে, যার কারণে তুমি সার্চ করে পাইছো, আদারওয়াইজ তুমি পাইতা না। তাহলে তোমার ওয়েবসাইটটা যাতে সবার কাছে ইজিলি অ্যাক্সেসিবল হয়, কেউ যদি গুগল সার্চ করলেই তোমার ওয়েবসাইটটা পেয়ে যায়, এই জন্য কি করা হয়, এই ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে ইনক্লুড করে দিতে হয়। এবং অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে, তোমরা জানো, এর মধ্যে সবচেয়ে পপুলার কোনটা? পপুলার হচ্ছে গুগল, GOOGLE, গুগল, রাইট? এবং আরো কি কি আছে? ইয়াহু আছে, তারপর আর কি কি আছে? বিং নামে সার্চ ইঞ্জিন আছে। তো এই সকল সার্চ ইঞ্জিন হচ্ছে বলতে পারো খুব পপুলার। তাহলে এই সকল সার্চ ইঞ্জিনে তোমার ওয়েবসাইটটাকে ইনক্লুড করে দিতে হবে। তাহলে মোটামুটি আমরা ওয়েবসাইটের বা ওয়েব পেজ গুলার একটা উপরে ওভারঅল একটা ধারণা পেলাম, ঠিক আছে? এবং আমি তোমাদের সবাইকে বলবো কাইন্ডলি ভাইয়ারা যেটা কাজটা করবা, যেহেতু এখানে অনেক স্টুডেন্ট, আমি আসলে এইচএসসি তেও ক্লাস নিচ্ছি, এসএসসি তেও ক্লাস নিচ্ছি, 20 ব্যাচের 22 ব্যাচের, তো সেক্ষেত্রে আমি বলবো যখন স্টুডেন্ট বেশি হয়ে যায় অনেকে অনেক ধরনের কমেন্ট করো, তো তোমরা কাইন্ডলি মানে রিলেটেড কমেন্টস গুলো করবা, যেগুলো তোমার প্রয়োজন প্রবলেম সেগুলো করবা। হ্যাঁ, শুধু শুধু অন্যান্য কমেন্ট করলে দেখা যায় অনেকে ইন্টারেক্ট মানে কি বলে ডাইভার্ট হয়ে যায়। আর এবং যেটা করবা, তোমাদের স্ক্রিন থেকে যারা ক্লাসটা করছো কাইন্ডলি এই যে কমেন্টটাকে সরাই দিবা। হ্যাঁ, কমেন্টটা তো তোমার দেখার দরকার নাই, যাতে তুমি শুধুমাত্র তোমার কন্টেন্টের উপরেই ফোকাস করতে পারো। এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা সাজেশন বা বলতে পারো একটা রিকোয়েস্ট। পিপিলিকা, হ্যাঁ, একজন বলছো পিপিলিকা। পিপিলিকা হচ্ছে বাংলাদেশের আবিষ্কৃত, বাংলাদেশের স্টুডেন্টদের দ্বারা বা বাংলাদেশের ডেভেলপারদের দ্বারা আবিষ্কৃত একটা সার্চ ইঞ্জিন। তোমরা সবাই পিপিলিকার নাম অনেক হয়তো শুনেছো। ফাইন, ইনক্লুড করে কেমনে? হ্যাঁ, গুগলে ইনক্লুড করার জন্য ওদের একটা ইন্টারফেসই আছে আলাদা, ওটা তো আমরা এখন যাব না, বাট তোমরা চাইলে আমি দেখাইও দেবো, সমস্যা নাই, দেখাই দেবো কিভাবে ইনক্লুড করা যায়। ফাইন, তাহলে আমরা ওয়েব পেজ হচ্ছে এমন একটা পেজ যেটা ওয়েবের সাথে কানেক্টেড, ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের কালেকশন। একটা ওয়েবসাইট বানাতে হলে বা ডেভেলপ করতে হলে তোমাকে এই 4টে স্টেপ মেনটেন করতে হয়। নাম ঠিক করতে হবে, ওয়েবসাইট ডিজাইন করতে হবে, সার্ভারে আপলোড করতে হবে এবং সার্চ ইঞ্জিনে ইনক্লুড করে দিতে হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল একটা ওয়েবসাইটের ধারণা। এরপর আমরা চলে আসি যে আসলে আমরা ওয়েবসাইট কেন বানাবো। অনেকগুলো কারণ আছে না, দ্য রিজন বিহাইন্ড ডেভেলপিং আ ওয়েবসাইট। ওয়েবসাইটের আমরা বলতে পারি যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজই বেশি, আসলে কোনো ডিসঅ্যাডভান্টেজই নাই বলতে পারো। ডিসঅ্যাডভান্টেজ যদি বলো যে ওয়েবসাইট বানাতে টাকা খরচ হয়, ঠিক আছে, এবং এটাকে তোমার মেইনটেইন করতে একটা মানুষ লাগে, কিছু মানুষ তোমাকে নিয়োগ করতে হয় যারা এই ওয়েবসাইটটাকে কন্টিনিউয়াসলি মেইনটেইন করবে। ওইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজ গুলো কি কি? এই যে তুমি তোমার
সম্পর্কে তুমি তোমার নিজের একটা ওয়েবসাইট বানাতে পারো আজকে, ঠিক আছে, এবং সেই ওয়েবসাইটটা সারা দুনিয়ার মানুষ চাইলে দেখতে পারবে। তুমি তোমার কোম্পানি সম্পর্কে প্রচার করতে পারো, তারপর তুমি তোমার ব্যবসাকে বড় করতে পারো। তো এই সকল নানা ধরনের অ্যাডভান্টেজ আছে, এগুলো আমার মুখে মুখে বলার দরকার আছে, এগুলো লেখার দরকার নেই, তোমরা নিজেরাই জানো। এরপরে চলে আসি আমরা যে ওয়েব পেজের আমাদের কন্টেন্ট গুলো কি কি। একটা ওয়েব পেজের কন্টেন্ট গুলো কি কি হয়। ওয়েব পেজের কন্টেন্ট কি কি জিনিস দিয়ে একটা ওয়েব পেজ তৈরি হয়। তো মূলত তোমরা যখনই একটা ওয়েব পেজ দেখবা যে ওখানে অনেকগুলো জিনিস আছে না, কিছু ছবি আছে, কিছু অডিও ফাইল আছে, হয়তো একটা ভিডিও আছে প্লে হচ্ছে, যেটা হয়তো কিছু টেক্সট লেখা আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওয়েব পেজের উপাদান, ঠিক আছে, বা কন্টেন্ট বলতে পারো। কিছু অডিও ফাইল, কিছু ভিডিও ফাইল, কিছু টেক্সট ফাইল, এবং কিছু আমরা বলতে পারি কি হবে, কিছু ইমেজ ফাইল। সো এই সকল জিনিস নিয়ে আমাদের একটা ওয়েব পেজ তৈরি হয়। এবং আলটিমেটলি এখন আমরা যাব যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই ব্যাপারটা কি। www, তোমরা সবাই আসলে এটার সাথে পরিচিত। www এটা নিয়ে তোমরা সবাই পরিচিত, এবং এটার ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা হচ্ছে একটা জাল, প্রথমত নামের শেষে বোঝা যাচ্ছে এটা একটা জাল, এটা একটা ওয়েব, যে ওয়েবটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, সারা বিশ্ব জুড়ে বিস্তৃত একটা জাল, যে জালের মধ্যে দিয়ে আমরা সবাই ইন্টারনেটের সাথে কানেক্টেড, এবং এটাকে আসলে আমরা ইন্টারনেট বলি, রাইট। একটা সারা বিশ্বের জুড়ে যে জাল ছড়িয়ে আছে সেটাকে আমরা ইন্টারনেট বলি। এবং ইন্টারনেট আসলে কাজ করে কিভাবে, যেমন ধরো তোমার সাথে যদি তোমার পাশের বাসার একটা তার দিয়ে লিঙ্ক করা থাকে, মানে কি তোমার সাথে তোমার পাশের বাসা লিঙ্কড, রাইট। তাহলে এটা হচ্ছে তোমার বাসা, আমরা বলতে পারি তোমার বাসার সাথে এখানে আরেকজন লিঙ্কড, ঠিক আছে, তোমার বাসার সাথে এখানে আরেকজন তোমার লিঙ্কড। আবার তার বাসার সাথে আরেকজন হয়তো লিঙ্কড, তার বাসার সাথে আরেকজন হয়তো লিঙ্কড। তাহলে আলটিমেটলি কি, তুমি তার সাথে লিঙ্ক না, ইনডাইরেক্টলি। তার মানে তুমি আসলে কি করতে পারছো, ইজিলি তার সাথে যোগাযোগ করতে পারছো। ঠিক সেম ভাবে হয়তো এই দ্বিতীয় পার্সনের সাথে আরেকজন লিঙ্কড, আরেকটা বাড়ি লিঙ্কড। তাহলে এইভাবে আসলে আমাদের ইন্টারনেট কাজ করে, এইভাবে আসলে আমাদের ইন্টারনেট কাজ করে, যে ইন্টারনেটে প্রতিটা বস্তু বা প্রতিটা কম্পিউটার একটা আরেকটার সাথে কানেক্টেড, প্রতিটা কম্পিউটার একটা আরেকটার সাথে কানেক্টেড, যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে। এবং আমার কম্পিউটার, আমার বাসায় যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের সাথে অন্য কারো বাসার যে কম্পিউটার, সেই কম্পিউটার চাইলে ইজিলি যোগাযোগ করতে পারবে। এবং এটাই হচ্ছে আসলে আমাদের বলা হচ্ছে যে একটা ওয়েব, এখান থেকে এখানে কানেক্টেড, এখান থেকে এখানে কানেক্টেড, আবার এখান থেকে হয়তো এখানে কানেক্টেড, আবার এখান থেকে হয়তো এখানেও কানেক্টেড থাকতে পারে। তাহলে এইভাবে একটা জালের মাধ্যমে সারা বিশ্বের যত কম্পিউটার আছে সবগুলো কানেক্টেড, এবং এই জালটাকে আসলে বলা হচ্ছে কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। এবং যে কোনো ওয়েবসাইটই তুমি যদি মানে করতে চাও, অ্যাক্সেস করতে চাও, তোমাকে www এই কথাটা কি করতে হয়, ইউজ করতে হয়, ঠিক আছে। এবং এটাকে সংক্ষেপে www কে সংক্ষেপে ওয়েবও বলা হয়ে থাকে, সংক্ষেপে ওয়েবও বলা হয়ে থাকে, ঠিক আছে। এবং www হচ্ছে আমরা বলতে পারি যে কোনো ওয়েবসাইটের, ইন্টারনেটের সাথে যুক্ত যে কোনো ওয়েবসাইটের একটা সাধারণ পরিচয়, এটা থাকবেই। এটা একটা কমন, আমরা বলতে পারবো কমন একটা পরিচয়, রাইট। যে কোনো ওয়েবসাইটের বা ইন্টারনেটের সাথে যুক্ত যে কোনো কিছু একটা কমন পরিচয় হচ্ছে www। এরপর চলে আসি একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এটা ভালো দেখাবো, ডিপে যাব, যে আইপি অ্যাড্রেস, আমরা এটাকে বলি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস কি জিনিস, তোমরা সবাই কিন্তু কোনো না কোনো ডিভাইস দিয়ে আমার আজকে এই ভিডিওটা দেখতেছো, আমাদের আজকে ক্লাসটা দেখতেছো। কেউ হয়তো মোবাইলে দেখতেছো, কেউ হয়তো ট্যাবে দেখতেছো, কেউ হয়তো পিসিতে দেখতেছো, ঠিক আছে। তাহলে এই যে সবাই এক একজন এক একটা জায়গা থেকে এক একটা ডিভাইস দিয়ে দেখতেছো, এই প্রতিটা ডিভাইস কি ইন্টারনেটের সাথে কানেক্টেড না? তাহলে আমি যেটা বললাম, তোমরা হয়তো কোনো একটা মোবাইল দিয়ে আমার এই ভিডিওটা আজকে দেখতেছো, তোমরা হয়তো কোনো একটা ট্যাব দিয়ে আজকের আমার ভিডিওটা দেখতেছো, বা তোমরা হয়তো তোমাদের বাসায় যে পিসি আছে সেই পিসি দিয়ে আমার এই ভিডিওটা আজকে দেখতেছো, ঠিক আছে। তাহলে এই যে আমরা কি করছি,
একটা মোবাইল দিয়ে বা একটা ট্যাব দিয়ে বা একটা পিসি দিয়ে আমরা এই ভিডিওগুলো বা ইন্টারনেটের সাথে যুক্ত আছি, তাহলে এই প্রতিটা ডিভাইসের একটা করে ঠিকানা আছে, একটা করে লোকেশন আছে। এটা হচ্ছে আমরা বললাম মোবাইল, এটাকে আমরা বললাম একটা ট্যাব বা ট্যাবলেট, এন্ড এটাকে আমরা বললাম পিসি। তাহলে এই প্রতিটা ডিভাইস যেগুলো দিয়ে তুমি আজকের এই ক্লাসটা করতেছো সেগুলো অবশ্যই ইন্টারনেটের সাথে কানেক্টেড, অবশ্যই কানেক্টেড টু ইন্টারনেট। তাহলে কানেক্টেড উইথ ইন্টারনেট, এবং এই প্রতিটা ডিভাইসের ইন্টারনেটকে শনাক্ত করার জন্য একটা করে অ্যাড্রেস থাকে, একটা করে লোকেশন থাকে, হ্যাঁ, একটা করে ঠিকানা থাকে। ঠিকানা আমরা বলতে পারি বাংলাতে, যে ঠিকানা থাকে, প্রতিটা ডিভাইসের একটা করে ঠিকানা থাকে, সেই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। সেই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। এবং এই আইপি অ্যাড্রেস আসলে কি, এটা হচ্ছে ইউনিক। আইপি অ্যাড্রেসও কিন্তু ইউনিক। যেমন আমরা বলতে পারি যে আমি আসলে যেই ডিভাইসটা দিয়ে, আমি আইপ্যাড দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, তাহলে আমি যদি আইপ্যাডের ক্ষেত্রে, আমার আইপ্যাডের ক্ষেত্রে তোমাদের আইপি অ্যাড্রেসটা দেখাই, তাহলে আমি এখানে যাব, আমার এখানে লোকেশনটা দেবো, এইখানে দেখো, এই যে এখানে আইপি অ্যাড্রেস নামে একটা বার আছে, দেখছো? আইপি অ্যাড্রেস নামে একটা বক্স আছে, এখানে দেখো 4টা সংখ্যা, 192, 168, 0, 102। তাহলে আমার এই আইপ্যাডটার, হ্যাঁ, আমার এই আইপ্যাডটার তোমার অ্যাড্রেস হচ্ছে কত, এই যে আইপি অ্যাড্রেস। দ্যাট মিন্স ইন্টারনেট আমার এই আইপ্যাডটাকে এই সংখ্যা দিয়ে চিনবে। কথা কি বোঝা গেছে? ঠিক সেম ভাবে আমি এখানে তোমাদের সাথে ল্যাপটপে কানেক্টেড আছি, তাহলে আমি যদি আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করে দিই, ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করে দিই, ল্যাপটপের স্ক্রিন শেয়ার করে আমি যদি তোমাদের আমার এই ল্যাপটপের আইপি অ্যাড্রেসটা শেয়ার করার চেষ্টা করি, একটু খেয়াল করে দেখো আমার স্ক্রিনটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখানে যাই যে হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি, এটা দিয়ে সার্চ করলাম গুগলে, দেখো সাথে সাথে আমি একটা নাম্বার পেয়ে গেলাম, দেখেছো? 168.48.88.43। তাহলে এখানে আমি একটা সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমার এই ল্যাপটপের জন্য একটা আইপি অ্যাড্রেস বা ল্যাপটপের ঠিকানা। তাহলে ইন্টারনেটের সাথে যুক্ত যে কোনো, ইন্টারনেটের সাথে যুক্ত যে কোনো কম্পিউটার বলো, যে কোনো একটা মোবাইল বলো, হ্যাঁ, যে কোনো মোবাইল বলো, কম্পিউটার বলো, ট্যাব বলো, প্রতিটারই একটা করে লোকেশন আছে, একটা করে অ্যাড্রেস আছে, যেটা দিয়ে তাকে আইডেন্টিফাই করা হয়, এন্ড দ্যাট অ্যাড্রেস ইজ কল্ড আইপি অ্যাড্রেস। আমি আশা করি যে তোমাদের বোঝাতে পেরেছে আইপি অ্যাড্রেসটা কি জিনিস এবং কেন থাকে। আইপি অ্যাড্রেসের কারণ হচ্ছে ওই যে, হয়তো তোমাকে এই ডিভাইসটাকে লোকেট করতে হবে, হ্যাঁ, আমার এই আইফোনটাকে লোকেট করতে হবে, তাহলে আইফোনটাকে লোকেট করতে হলে ওই নাম্বার দিয়ে ইন্টারনেট কি করবে, খুঁজে ফেলবে তোমাকে, ঠিক আছে? অনেক সময় হ্যাকার কি করে, অনেক সময় হ্যাকাররা কি করে, যখন বিভিন্ন জিনিস হ্যাক করে তখন কিন্তু তাদের নিজের আইপি অ্যাড্রেসকে লুকিয়ে ফেলে। তোমরা অনেকে সবাই শুনছো যে মাঝখানে যে কিছুদিন আগে আমাদের কি হলো, কিছুদিন আগে কিন্তু আমাদের ফেসবুকে অনেক সমস্যা হচ্ছিল না, ফেসবুকে অ্যাক্সেস করা যাচ্ছিল না, পরে সবাই তোমাদের কি বলছে, ভিপিএন ইউজ করো, ভিপিএন ইউজ করো, ভিপিএন ইউজ করো। তোমরা একটা নাম শুনছো যে কি, ভিপিএন ইউজ করো। তাহলে এই যে ভিপিএন, ভিপিএনটা কি জিনিস? ভিপিএনটা হচ্ছে তোমার কম্পিউটার, তোমার মোবাইলকে যাতে ইন্টারনেট চিনতে না পারে, হ্যাঁ, বাংলাদেশ সরকার যাতে তোমার মোবাইলকে আটকাই দিতে না পারে, এই জন্য কি করে, তোমার মোবাইল থেকে তুমি যখন সার্চ করো, মানে ভিপিএন অন করো, তখন কি হয়, সেটা অন্য কোনো কান্ট্রিতে চলে যায়, মানে তোমার আইপি অ্যাড্রেসটা হাইড করে ফেলে, যাতে তোমার মোবাইলটাকে লোকেট করা না যায় যে কোথায় আছে, ঠিক আছে? তাহলে ভিপিএন কি জিনিস, তোমরা সবাই ভিপিএন এর নাম শুনছো না, ভিপিএন। তাহলে ভিপিএন কি জিনিস, ভিপিএন কি করে, ভিপিএন তোমার আইপি অ্যাড্রেসকে, তোমার আইপি অ্যাড্রেসকে হাইড করে ফেলে, হ্যাঁ, অ্যাড্রেসকে হাইড করে ফেলে, যাতে তোমার আইপি অ্যাড্রেসকে হাইড করে ফেলে, যাতে মানে বাংলাদেশ সরকার কি করছে, শুধুমাত্র বাংলাদেশে যারা যারা চালাচ্ছে তাদের ক্ষেত্রে ফেসবুক অফ করে দিছে, তারা ফেসবুক অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমি আমার আইপি অ্যাড্রেসকে লুকায়ে আমি থাইল্যান্ডে চলে যাব, আমি হয়তো আমেরিকায় চলে যাব, আমি হয়তো সিঙ্গাপুরে চলে যাব, সিঙ্গাপুরে কোনো আইপি অ্যাড্রেস দিয়ে আমি কাজ করব, ঠিক আছে? তাই এভাবে আইপি অ্যাড্রেস হাইড করে হ্যাকাররা বিভিন্ন জিনিস হ্যাক করে, যাতে ওদেরকে খুঁজতে মানে কেউ ট্র্যাক করতে না পারে যে কোথায় আছে, এই হ্যাকারটা কে, কোথায় আছে।
যাতে লোকেট না পারে, ঠিক আছে? তাহলে আমি যেটা বললাম যে আমার তোমরা অলরেডি আমার আইপ্যাডের আইপ্যাড ড্রেসটা দেখে ফেলেছো। তো আইপ্যাড ড্রেসটা যদি কপি করে এখানে নিয়ে যাই, তাহলে এখানে পেস্ট করে দিই আপাতত। পেস্ট, এই যে এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আমার আইপ্যাডের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। আমার মানে সরকার চাইলে আমার এই আইপি অ্যাড্রেসে আমাকে লোকেট করতে পারবে। ঠিক সেম ভাবে আমি তোমাদের দেখালাম যে আমার পিসিরও কিন্তু একটা আইপি অ্যাড্রেস ছিল, যেটা আমি তোমাদের একটু আগে দেখাইছি। এবং একটু খেয়াল করে দেখো, আইপি অ্যাড্রেসটা খেয়াল করলে আইপি অ্যাড্রেসের মধ্যে 4টা ডিজিট আছে, মানে 4টা সংখ্যা আছে। সেই 4টা সংখ্যা কি কি? 192 এই ক্ষেত্রে 192, আমি এখানে যদি একটু নিচে নিয়ে যাই, আইপি অ্যাড্রেসের 4টা সংখ্যা আমি এখানে পেলাম। এই সংখ্যাগুলো একটু খেয়াল করি যে 4টা ভাগ 192, আমি একটু বড় করে দিই, তোমরা হয়তো বুঝতে পারবে। তাহলে ঠিক আরেকটু বড় করব, স্টাইল, যাতে তোমরা দেখতে পারো। হ্যাঁ, ওকে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই আইপি অ্যাড্রেসের মধ্যে 4টা সংখ্যা আছে, এবং সেই 4টা সংখ্যা, এই 4টা সংখ্যা দিয়ে আইপি অ্যাড্রেস তৈরি হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে আইপি ভার্সন 4। কি বললাম? IPv4। তোমরা হয়তো এখানে লেখা দেখতেও পাইতে পারো, IPv4 হয়তো, এই যে দেখো এখানে লেখা আছে IPv4 অ্যাড্রেস। একটু খেয়াল করো আমার স্ক্রিনটাতে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। ভাই স্ক্রিন শেয়ার মেবি অফ হয়ে গেছে। আচ্ছা, অফ হয়ে গেছে। যতক্ষণ দেখানো, যেটা বললাম যে আমার এই আইপ্যাডের যে আইপি অ্যাড্রেসটা তোমরা দেখেছো, এটাতে 4টা সংখ্যা, 4টা ডিজিট, 4টা ডিজিট না, আসলে 4টা সংখ্যা, ইন্ডিভিজুয়াল সংখ্যা, যেটা দশমিক পয়েন্ট দিয়ে আলাদা করা। এবং তোমরা এখানে খেয়াল করে দেখতে পাবা, আমার এখানে লেখা আছে IPv4, আমার এখানে লেখা আছে IPv4, দ্যাট মিন্স আইপি ভার্সন 4। আমার আইপি অ্যাড্রেসটা 4টা সংখ্যা দিয়ে তৈরি, 4টা সংখ্যা দিয়ে তৈরি। আমি জাস্ট আইপি অ্যাড্রেস আর এই কথাটা নিয়ে যাই, এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে IPv4 কথাটা লিখে আছে। তাহলে আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে IPv4। আমি এখানে জুম করে এখানে দেখাই, তাহলে ভালো হবে। এই যে, তাহলে আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে আইপি ভার্সন 4। এবং এই ভার্সন 4 দিয়ে কি বোঝায়? এই যে 4টা সংখ্যা দিয়ে আমার আইপি অ্যাড্রেসটা তৈরি। এবং এই 4টা সংখ্যা আসলে কি একটু খেয়াল করে দেখবা, এই প্রতিটা সংখ্যাই 255 থেকে ছোট হবে। তোমরা খেয়াল করলে দেখতে পাবা এই যে প্রতিটা সংখ্যা 192, 168, 0, 102, এই প্রতিটা সংখ্যাই সর্বোচ্চ 255 হওয়া সম্ভব, এর বেশি কখনোই হবে না, যে 270। কেন হবে না? কারণ এই যে প্রতিটা সংখ্যা 4টা অংশ, এই প্রতিটা অংশ হচ্ছে 8 বিট করে সংখ্যা, এই প্রতিটা সংখ্যা হচ্ছে 8 বিট করে অংশ, ঠিক আছে? তার মানে এই যে 192 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 8 বিট একটা সিস্টেম। এখানে 8 বিট আছে, 168 এখানে 8 বিট আছে, এরপর হচ্ছে 0, এটা হচ্ছে 8 বিট, এবং ফাইনালি 102, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে 8 বিটের। এবং তোমরা আসলে সংখ্যা পদ্ধতি দিয়ে বা ওখানে গিয়ে কিন্তু এই জিনিসগুলো শিখবা, এই বিট সিস্টেম। এবং যেহেতু প্রতিটা সংখ্যা 8 বিটের ম্যাক্সিমাম, বাইনারিতে 8 বিট। ভাইয়া আপনি মেবি মিউট হয়ে গিয়েছেন। হ্যাঁ, মিউট হয়ে গিয়েছে। ভাইয়া আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করেন, আপনার কথা শোনা যাচ্ছে না।
আচ্ছা ভাই, আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করলে ভালো হয় মনে হয়। আমার আইপ্যাড থেকে হয়তো আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছি, আমি আইপ্যাড দিয়ে আবার কানেক্ট করছি আচ্ছা করছি ঠিক আছে একটু ভাই, ওয়েট আচ্ছা। করো। আমি অ্যাড হয়ে গেছি এবং স্ক্রিনটাও শেয়ার দিচ্ছি। নাও উই আর ব্যাক अगेन। তাহলে যেটা বললাম, এই আইপি অ্যাড্রেসের প্রতিটা সংখ্যা হচ্ছে বাইনারিতে 8 বিট করে জায়গা নেবে। ঠিক আছে, তাহলে এই যে 192 যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, 192 এটা হচ্ছে 8 বিটের একটা বাইনারি নাম্বার, এবং 8 বিটে সর্বোচ্চ কতগুলো সংখ্যাকে আটানো যায় তোমরা জানো? বাইনারিতে কতগুলো আটানো যায়? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 8। যেহেতু 8টা জায়গা, তাহলে সর্বোচ্চ তুমি 2 টু দি পাওয়ার 8 সংখ্যাকে অ্যাকোমোডেট করতে পারবে। এবং তোমরা ক্যালকুলেটরে বের করলে দেখবা 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। তার মানে এই 8টা ঘর দিয়ে, এই 8টা ঘর দিয়ে বাইনারি নাম্বার তুমি সর্বোচ্চ 256টা সংখ্যাকে আটাতে পারবা। এবং এটা ডিটেইলস তোমাদের চ্যাপ্টার 3 তে পড়ানো হবে। আমি জাস্ট ধারণা দিচ্ছি আপাতত, হ্যাঁ, এটা ডিটেইলস পড়ানো হবে তোমাদের চ্যাপ্টার 3 তে। আমি জাস্ট আমার পক্ষ থেকে ধারণা দিচ্ছি। তাহলে আমি যেটা বললাম, আমাদের আইপি অ্যাড্রেসে 4টা সংখ্যা থাকে, প্রতিটা সংখ্যা বাইনারিতে 8 বিট করে করে, এবং 8 বিটে সর্বোচ্চ 256টা সংখ্যা রিপ্রেজেন্ট করা যায়। সর্বোচ্চ 256টা সংখ্যা, তার মানে তুমি যদি 0 থেকে গণনা শুরু করো তাহলে কত পর্যন্ত গুনতে পারবা? তুমি যদি 0 থেকে গণনা শুরু করো 1 2 এভাবে করে 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 255 পর্যন্ত তুমি গুনতে পারবা। ঠিক আছে, 255 পর্যন্ত তুমি গুনতে পারবা, 0 থেকে শুরু করে 255 পর্যন্ত, টোটাল 256টা নাম্বার। ঠিক আছে, এবং তাহলে তুমি যদি সবগুলাতে 1 বসায় দাও ঘরে, যে 1 1 1 1 1 1 1 1, তুমি একটু ক্যালকুলেটরে এই 8টা 1 দিয়ে সংখ্যা বের করে দেখো যে 8টা 1 মানে কত। আমি যদি তোমাদের দেখায়ও দেই, আমাদের বেস, আমাদের এটা হচ্ছে বাইনারি নাম্বার, বাইনারিতে আমি 8টা 1 দিব, দেখবা 1 2 3 4 5 6 7 8, এবং বাইনারিতে 8টা 1 মানে হচ্ছে, আমি যদি এটাকে ডেসিমালে কনভার্ট করি ক্যালকুলেটর দিয়ে, দেখো কত পাচ্ছি, 255 পাচ্ছি। তাহলে বাইনারিতে সবগুলো 1 মানে আসলে কত, 255, আর সবগুলো 0 মানে কত, একদম 0। তার মানে এই আইপি অ্যাড্রেসে যে 4টা সংখ্যা থাকে, এই সংখ্যাগুলো সবসময় কত থেকে কতর মধ্যে থাকবে? 0 থেকে শুরু করে 255 পর্যন্তই থাকবে, এর বাইরে যাবে, কারণ প্রতিটা সংখ্যা হচ্ছে 8 বিট করে করে। ঠিক আছে, এবং তুমি আসলে এর বাইরে নরমালি কোনো আইপি অ্যাড্রেস দেখতে পারবা না এই 4টা সংখ্যার বাইরে। তাহলে আমি চাইলে কি করতে পারি, এই আইপি অ্যাড্রেসটাকে ডেসিমালে প্রকাশ না করে, এখানে তো ডেসিমাল নাম্বার 192 168 0 102, এই সংখ্যাগুলোকে আমি বাইনারিতেও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমি কি করব, জাস্ট এই প্রতিটা সংখ্যাকে বাইনারিতে নিয়ে যাব, এবং সাথে সাথে এটাকে আরেকটা হেক্সাডেসিমালেও প্রকাশ করা যায়। যেমন 192 এর বাইনারি কত সেটা আমি বের করতে যাচ্ছি। তাহলে আমি ক্যালকুলেটরে 192 চাপি, 192 এর আমাদের বাইনারি নাম্বার কত আসে, 2টা 1, এরপর হচ্ছে 1 2 3 4 5 6টা 0। ডেসিমালে 192 মানে হচ্ছে 2টা 1 তারপর সবগুলো 0। তাহলে 192 এর জন্য আমি লিখতে পারবো 2টা 1, তারপর 1 2 3 4 5 6, 6টা 0। এরপর 168, 168 এর বাইনারি কত হবে সেটা খেয়াল করব। তাহলে 168 এর বাইনারি আবার বের করি, আমি ডেসিমালে গিয়ে 168 লিখি, এবং সেটাকে যদি বাইনারিতে কনভার্ট করি, তাহলে 10 10 10 00, তিনটা 10 তারপর 00, তাহলে তিনটা 1 10 10 10 তারপর 00, এটা হচ্ছে 168। তারপর আমি কি করব, তারপর আমি 0 এর বাইনারি নিব। 0 এর বাইনারি কত হবে, 0 এর বাইনারি তো সবগুলো 0, 8টা ঘরে 0, তার মানে 0 0 0 0 0 0 0 0, এন্ড ফাইনাল হচ্ছে 102। এখানে দেখতে পাচ্ছ 102, 102 এর বাইনারি কত, আমরা যদি ডিরেক্ট মানে সহজে বের করে ফেলি 102, এবং এটার বাইনারি ক্যালকুলেটরে আমি বের করব। তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, অথবা চ্যাপ্টার 3 তে তোমরা কিন্তু ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়া শিখবা, 2 দিয়ে ভাগ করে করে চলে যাওয়া যায়।
তাহলে এটা হচ্ছে তোমার কয়টা জিরো দেখি তো, 1 2 3 4 5 6 7। তাহলে এটা হচ্ছে আমাদের এরকম 0 1 1, তারপর হচ্ছে দুইটা জিরো, দুইটা 1, দুইটা জিরো, দুইটা 1, এন্ড ফাইনালি 0। তাহলে আমি চাইলে আমার এই আইপি অ্যাড্রেসটাকে, আমার এই আইপ্যাডের আইপি অ্যাড্রেসটাকে চাইলে কি করতে পারবো, এইভাবে এই বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। এবং এই বাইনারি নাম্বারটা আসলে কিছুই না, উপরে যেটা ডেসিমালে লিখছি সেটা, এটা 192, এটা হচ্ছে 168, এটা হচ্ছে 0, এন্ড এটা হচ্ছে আমার 102। তাহলে আমি কি করলাম, জাস্ট এই আইপি অ্যাড্রেসটাকেই ডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ করলাম। এখন তুমি চাইলে এই আইপি অ্যাড্রেসটাকে হেক্সাডেসিমাল নাম্বারেও মাঝে মাঝে প্রকাশ করা হয়। দ্যাট মিনস এবার 192 এর হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে আমরা সেটা করার চেষ্টা করি। তাহলে ডেসিমালে 192, সেটাকে আমরা হেক্সাডেসিমালে নিব, এটা হচ্ছে C0। তাহলে এই সংখ্যাটার ডেসিমাল নাম্বার হচ্ছে C0। 168, 168 এর হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে A8, A8। তারপর 0, 0 এর ডেসিমাল নাম্বার কত, 00, মানে হেক্সাডেসিমাল নাম্বার। আর 102, 102 এর হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে আমাদের 66। তাহলে 66। তাহলে আমরা চাইলে এই যে পুরো আইপি অ্যাড্রেসটাকে এভাবে ডেসিমালে অথবা বাইনারিতে অথবা হেক্সাডেসিমাল নাম্বারে শো করতে পারি। কথা কি বোঝা গেছে? থ্যাংক ইউ। হ্যাঁ, এটা একটু মাথার উপর দিয়ে যাবে, কারণ আমি তো কি করছি, কনভার্সন করছি জাস্ট, ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। কথা কি বোঝা গেছে? আমরা চাইলে আইপি অ্যাড্রেস একটা সংখ্যা, একদম সহজ ভাষায়, তোমরা চ্যাপ্টার 3 পড়ে আসলে এটা ক্লিয়ার হয়ে যেত, বাট আমি তো চ্যাপ্টার 3 পড়াচ্ছি না, এই জন্য আমি এখানে সংখ্যার পরিবর্তনটা দেখাচ্ছি না, জাস্ট ক্যালকুলেটরে হিসাব করতেছি। তাহলে ওভারঅল সামারি কি জিনিস, সামারিটা বলে নেই একটু। যা পড়তেছি সেটা সামারি হচ্ছে ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটা ডিভাইসের একটা ইউনিক ঠিকানা থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলা হয়। এবং এই আইপি অ্যাড্রেসটা 4টা সংখ্যার সামেশন, হ্যাঁ, 4টা সংখ্যা দিয়ে আইপি অ্যাড্রেস রিপ্রেজেন্ট করা হয়। একটা সংখ্যা, এরপরে ডট, এরপরে আরেকটা সংখ্যা, তারপর ডট, আরেকটা সংখ্যা, তারপরে ডট। তাহলে এইভাবে একটা আইপি অ্যাড্রেসকে চিহ্নিত করা হয়। এখানে 4টা সংখ্যা থাকবে, ঠিক আছে, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, 4টা সংখ্যা। এবং এগুলো নরমালি নাম্বার থাকে। কি নাম্বার? এই যে উপরে আমরা দেখিয়েছি, 192, 168, 0, 102। ঠিক আছে, ধরো 192, 168, 0 আর 102। তাহলে এটা হচ্ছে একটা ঠিকানা, এবং এটাতে যেহেতু 4টা অংশ, এই জন্য এটাকে কি বলা হয়, IPv4। যেহেতু 4টা সংখ্যা নিয়ে এই সংখ্যাটা, এই অ্যাড্রেসটা গঠিত, এই জন্য এটাকে বলা হয় IPv4, IPv4 ভার্সন 4 এটাকে, ঠিক আছে। এবং দেখা যায় যে যেহেতু আস্তে আস্তে অনেক অনেক ডিভাইস তৈরি হচ্ছে, এত এত মোবাইল, এত এত ডিভাইস, এত এত কম্পিউটার বানানো হচ্ছে, সবগুলোর জন্য তুমি যদি এরকম করে একটা একটা ইউনিক সংখ্যা দিতে চাও, সেই সংখ্যাগুলো দিয়ে দিয়ে একদিন এই সংখ্যাগুলো শেষ হয়ে যাবে, নতুন কোনো সংখ্যা দেওয়া যাবে না। ওই জন্য নতুন আরেকটা আইপি ভার্সন তৈরি করা হয়, সেটাকে বলা হয় IPv6, যেটা দিয়ে আসলে এই অনেকগুলো, আরো অনেক 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 বেশি সংখ্যক ডিভাইসকে ইন্টারনেটের সাথে যুক্ত করা যাবে, ইউনিক নাম্বার, ইউনিক ঠিকানা দেওয়া যাবে। সেটা এখনো মানে ওয়াইডলি অ্যাভেলেবল না, সো সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো যে আইপি অ্যাড্রেসটা কি জিনিস।
এবং এই সংখ্যাটাকে আমরা কি করতেছি, এটা তো ডেসিমাল নাম্বার, এই প্রতিটাকে একটা ডেসিমাল নাম্বার না, দশমিক সংখ্যা, 192, 168, 0, 102, এগুলো ডেসিমাল নাম্বার, দশমিক নাম্বার। তো চাইলে এগুলাকে কি করা যায়, বাইনারি সংখ্যা দিয়েও, হ্যাঁ, এই যে 192 কে একটা বাইনারি নাম্বার, 168 কে একটা বাইনারি নাম্বার, 0 কে একটা বাইনারি নাম্বার, 102 কে একটা বাইনারি নাম্বার, এভাবে বাইনারি নাম্বার দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। অথবা এই সংখ্যাটাকে হেক্সাডেসিমাল নাম্বার দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। এবং এই সংখ্যার পদ্ধতির যে কনভার্সন গুলো, বাইনারি থেকে কিভাবে ডেসিমাল, ডেসিমাল থেকে কিভাবে বাইনারি, তারপর ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে যাওয়া যায়, এগুলো তোমাদের চ্যাপ্টার 3 তে শেখানো হবে। এটা আমি এখানে শিখাচ্ছি, জাস্ট বললাম। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এখন চলে আসি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আদার্স ইম্পর্টেন্ট টার্মস। প্রথমত আমরা এখানে দেখবো সার্ভার কি জিনিস। আমি তোমাদের অলরেডি বলছি, সার্ভার হচ্ছে একটা পাওয়ারফুল কম্পিউটার, অনেক পাওয়ারফুল কম্পিউটার, যে কম্পিউটারটা অলওয়েজ কানেক্টেড টু দি ইন্টারনেট। এবং তোমরা জানো সার্ভারের দাম কিন্তু অনেক বেশি হয় না, সার্ভারের দাম কিন্তু অনেক বেশি হয়, ভেরি এক্সপেন্সিভ। সার্ভার কি জিনিস, আমাদের বাসায় কম্পিউটার যেটা ইউজ করি সেটার মতো একটা কম্পিউটার, কিন্তু এটা অনেক দামি আর একটু অনেক সফিস্টিকেটেড, এবং এটা অলওয়েজ কানেক্টেড। আমাদের কম্পিউটার, বাসায় কম্পিউটার অফ করে ফেলি আমরা, ঠিক না, যখন দরকার তখন অন করি, বাট সার্ভারটা সবসময় কানেক্টেড থাকে। এই জন্য এটাকে মেনটেন করতে হয়, হ্যাঁ, এটার সাথে সবসময় বিদ্যুৎ সংযোগ রাখতে হয়। সার্ভার হচ্ছে অনেক পাওয়ারফুল একটা কম্পিউটার, যে কম্পিউটারের মধ্যে আমাদের যত ওয়েবসাইট আছে সবগুলোকে রাখতে হয়, কারণ ওই ওয়েবসাইট গুলো তো সারা বিশ্বের মানুষ অ্যাক্সেস করবে। আজকের ক্লাসে জাস্ট আমরা জিনিস জানবো, কোনো কিছু কিন্তু একদম হাতে কলমে শিখতেছি এমন না, জিনিসগুলো জানবো, আইডিয়া পাবো। আচ্ছা, এরপরে বলা হয় ক্লায়েন্ট। ক্লায়েন্ট ক্লায়েন্ট কি, ক্লায়েন্ট হচ্ছে ওই সকল কম্পিউটার যারা ওই সার্ভারের ডেটাকে অ্যাক্সেস করবে। মানে কি, ওই যে সার্ভারে তুমি কি, ফেসবুকের একটা ওয়েবসাইট আছে, একটা সার্ভারে আমার ফেসবুকের ওয়েবসাইটটা আছে, তাহলে ধরো আবার 10 মিনিট স্কুলের একটা ওয়েবসাইট সার্ভারে আছে। তুমি কি করো, তোমার কম্পিউটার খোলো, কম্পিউটার খুলে তুমি কি করো, আমি স্ক্রিনটা শেয়ার করি, তুমি কম্পিউটার খুলে যেটা করো, তুমি ব্রাউজারে যাও, ব্রাউজারে গিয়ে তুমি 10 মিনিট স্কুলের ওয়েবসাইট সার্চ করবা। কি করবা, তুমি বলবা যে 10minuteschool.com, তুমি লিখবা 10minuteschool.com, এটা লিখে সার্চ করবা। এই যে, তাহলে সে তোমাকে কি কি দেখালো, সে তোমাকে 10 মিনিট স্কুলের ওয়েব পেজটা দেখাইলো। এখন ওয়েব পেজটা দেখালো, তাহলে এটা কোত্থেকে দেখাইছে, এটা হচ্ছে কোন একটা সার্ভারে দেখাইছে, সার্ভার থেকে নিয়ে আসছে তোমার জন্য। এই ওয়েব পেজটা কেউ ডিজাইন করছে না, কেউ লিখছে, এটা কেউ এখানে একটা ছবি অ্যাড করছে, কেউ এখানে একটা লেখা অ্যাড করছে, এই জিনিসগুলো কেউ লিখছে, লিখে সেভ করছে, সেভ করে সে কোন একটা সার্ভারে আপলোড করছে, মানে কম্পিউটারে আপলোড করছে, যেটা সবসময় কানেক্টেড ইন্টারনেটের সাথে। এখন আমি যখন আমার ব্রাউজারে 10 মিনিট স্কুল লিখলাম, এন্টার দিলাম, তখন সে কি করলো, ওই সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠালো যে আমি 10 মিনিট স্কুলের এই পেজটাকে দেখতে চাই। তখন ওই সার্ভার কি করবে, এই 10 মিনিট স্কুলের যে যা কিছু ইনফরমেশন আছে সবকিছু আমাকে পাঠিয়ে দিল, আমার ওয়েব ব্রাউজারে যেটা শো করতেছে, পুরো পেজটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, পুরো পেজটা আমি দেখতে পাচ্ছি। তাহলে এই যে আমি হচ্ছে একটা ক্লায়েন্ট, আমি হচ্ছে একটা ক্লায়েন্ট, যে কি করলাম, সার্ভার থেকে 10 মিনিট স্কুলের পেজটা দেখতে পাচ্ছি বা দেখছি। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে একটা ক্লায়েন্ট, যে সার্ভারে রিকোয়েস্ট করে সার্ভার থেকে 10 মিনিট স্কুলের এই ওয়েব পেজটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এটা দেখানো হয়ে গেছে, এখন আমরা এখানে চলে আসি। তাহলে সার্ভার হচ্ছে যেখানে ওয়েব পেজকে রাখা হয়, যেখানে ওয়েব পেজকে রাখা হয় বা ওয়েবসাইটকে রাখা হয়,
আর ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট হচ্ছে এটাও একটা কম্পিউটার, এটাও একটা কম্পিউটার, যে কম্পিউটারটা কি করবে, সার্ভার থেকে আমার ওয়েব পেজটাকে বা ওয়েবসাইটটাকে লোড করবে। ঠিক আছে, ক্লায়েন্ট হচ্ছে আমি একটা ক্লায়েন্ট, আমার আইপ্যাড একটা ক্লায়েন্ট। কারণ আমি আইপ্যাড দিয়ে যখন টেমন স্কুলের পেজটাকে ভিজিট করব, তখন আমি আসলে আমি তো, আমার কাছে তো নাই, ওইটা কোনো সার্ভারে আছে, ওখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার কাছে আসতেছে, তাহলে আমি হচ্ছে একটা ক্লায়েন্ট, আমি হচ্ছে গ্রাহক বলতে পারো, রাইট? ওকে, এরপর হচ্ছে ওয়েব পোর্টাল। হোয়াট ইজ ওয়েব পোর্টাল? তাহলে ওয়েব হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন নিয়ে আসা হবে, বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন নিয়ে আসা হবে। ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে ওয়েব পেজ নিয়ে আসে বা ইনফরমেশন নিয়ে এসে কোন এক জায়গায় জড়ো করবে, জায়গায় একত্রিত করবে। যেমন তোমাদের বইয়ে যেই সার্ভারের মানে একটা পোর্টালের উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে bangladesh.gov.bd। তো আমরা যদি আমাদের স্ক্রিনটা শেয়ার করি, bangladesh.gov.bd, এটা একটা ওয়েব পোর্টাল। bangladesh.gov.bd, এটা দিয়ে যখন আমি সার্চ করবো, দেখো এই দেখো এখানে একটা ওয়েব পেজ আসছে, এখানে একটা ওয়েব পেজ আসছে, যে ওয়েব পেজে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন এখানে একসাথে করা হয়েছে। ঠিক আছে, এখানে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন, দেখো এখানে এই যে ভিডিওটা হয়তো ইউটিউবে আছে। ঠিক আছে, তারপর এখানে যে বিভিন্ন ধরনের ছবি আছে, এই ছবি হয়তো অন্য কোনো ওয়েবসাইটে আছে। এখানে যে ধরনের নোটিশ দেওয়া আছে, এগুলো হয়তো সরকারের অন্য কোনো ওয়েবসাইট থেকে আসছে। ঠিক আছে, এই যে আমি কি করছি, আমার একটা ওয়েব পেজে গেলাম, যে ওয়েব পেজে কি আছে, বিভিন্ন ওয়েব পেজ থেকে জিনিসপত্রগুলো একসাথে করে নিয়ে আসা হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে একটা ওয়েব পোর্টাল। অনেক ধরনের ওয়েব পোর্টাল থাকে এবং অনেক ধরনের ওয়েব পোর্টাল থাকে। ঠিক আছে, কেউ নিউজ পোর্টাল থাকে, অনেকে কি করে, এক ধরনের নিউজ পোর্টাল আছে, ওখানে গিয়ে রাখে, দেখা যায় যে ওখানে বিভিন্ন, ধরো আমাদের প্রথম আলো থেকে নিউজ নিয়ে আসে, যুগান্তর থেকে নিউজ নিয়ে আসে, তারপর দৈনিক আরো কোনো বিভিন্ন পেপার থেকে নিউজ নিয়ে এসে একসাথে করে স্টোর করে, স্ট্যাক করে, তাহলে ওটাকে বলা হবে একটা পোর্টাল, ওয়েব পোর্টাল। তাহলে হোয়াট ইজ ওয়েব পোর্টাল? ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটা ওয়েব পেজ, এমন একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনফরমেশন, বিভিন্ন রকম ইনফরমেশন নিয়ে একসাথে গ্যাদার করা হয়। ঠিক আছে, আশা করি পোর্টালটা সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে গেছে সবার। এখন চলে আসি পরেরটা, ইন্টারনেট প্রোটোকল। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ইন্টারনেট প্রোটোকল, তোমরা আসলে এটা সম্পর্কে অনেকে হয়তো জানো যে প্রোটোকল ব্যাপারটা কি। প্রোটোকল হচ্ছে কিছুই না, জাস্ট নিয়ম নীতি। প্রোটোকল মানে হচ্ছে নিয়ম নীতি। প্রোটোকল মানে হচ্ছে কি, প্রোটোকল মানে বললাম নিয়ম নীতি, নিয়ম নীতি। তাহলে নিয়ম নীতি। আর ইন্টারনেট মানে তো বুঝতেছো যে ইন্টারনেট, ইন্টারনেট মানে হচ্ছে আসলে ওয়েব, রাইট? তাহলে ইন্টারনেট প্রোটোকল মানে এই ইন্টারনেটের সাথে যুক্ত বিভিন্ন ধরনের ডিভাইস, আমার আইপ্যাডের সাথে আমার কম্পিউটার, আমার কম্পিউটারের সাথে ইন্টারনেট কিভাবে যোগাযোগ করবে, সার্ভার কিভাবে যোগাযোগ করবে, এটার জন্য একটা নিয়ম নীতি আছে, হ্যাঁ, যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, তুমি যদি আমাকে রিকোয়েস্ট এভাবে না করো তাহলে আমি এটা দিব না তোমাকে। তাহলে এই যে বিভিন্ন যোগাযোগ করবে, ইন্টারনেটের সাথে যুক্ত বিভিন্ন ডিভাইস নিজেদের মধ্যে যোগাযোগ করবে, সেটা কিভাবে করবে, এটা একটা নিয়ম নীতি থাকে, প্রতিটা কান্ট্রির কিছু নিয়ম নীতি থাকে। ঠিক সেম ভাবে ওই নিয়ম নীতির আন্ডারে না চললে তোমাকে কি কোনো কিছু সুবিধা দেওয়া হবে না, নাগরিক সুবিধা দেওয়া হবে না। ঠিক সেম ভাবে ইন্টারনেটে তুমি যদি যুক্ত হতে চাও, তোমাকেও কিছু নিয়ম নীতি মানতে হবে। ওই যে নিয়মগুলো তুমি মেনে নিলা, এটাকে বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল।
এবং ইন্টারনেটে অনেক ধরনের প্রোটোকল ইউজ করা হয় এবং সবচেয়ে পপুলার প্রোটোকল গুলো কি কি? কিছু প্রোটোকল আছে এফটিপি, এফটিপি প্রোটোকল, এফটিপি প্রোটোকল। তারপর তোমাদের কি কি আছে? এইচটিটিপি প্রোটোকল আছে, ভিওআইপি প্রোটোকল আছে। তো তোমরা জানো এগুলো আসলে এগুলো তোমরা ভিওআইপি এটা হয়তো নাম শুনছো কেউ কেউ। তারপর আর কি কি আছে? টিসিপি আইপি আছে। টিসিপি আইপি বা এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা নিয়ম। যেমন এফটিপি, এফটিপি হচ্ছে এমন একটা নিয়ম, এটাকে বলা হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপির ফুল মিনিং কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। নাম শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এমন একটা নিয়ম, এমন একটা প্রোটোকল, যে প্রোটোকলে কি করা হয়? যেটা দিয়ে ফাইল ট্রান্সফার করা হয়। আমি কি করতে পারি? চাইলে আমার কোনো একটা কিছু, আমার কম্পিউটারে কোনো একটা ইনফরমেশন বা ছবি, হয়তো এই ভিডিওটা ক্লাসটা হয়তো আমি গুগল ড্রাইভে আপলোড করবো। তাহলে এই যে আমি আমার ফাইলটা গুগলে পাঠিয়ে দিচ্ছি, কোনো সার্ভারে আপলোড করতেছি, এটা আসলে এফটিপি, এই প্রোটোকল নিয়ম মেনেই আপলোড হবে। আবার তুমি একটা গান ডাউনলোড করবা ইউটিউব থেকে বা ভিডিও, মানে কোনো ওয়েবসাইট থেকে, তাহলে যে ডাউনলোড করতেছো এটাও একটা নিয়ম নীতি মেনেই আসলে ডাউনলোড হচ্ছে। তাহলে এই যে কোনো ফাইল ট্রান্সফার হচ্ছে, পাঠাচ্ছি, নামাচ্ছি, এটাকে বলা হয় এফটিপি প্রোটোকল, যে নিয়ম নীতি মেনে এই ফাইলটাকে আপলোড বা ডাউনলোড করা হয়। ঠিক সেম ভাবে ভিওআইপি, এটা হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। টিসিপি, এটা হচ্ছে ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল। দ্যাট মিনস ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটা জিনিসই একটা করে নিয়ম নীতি মেনে চলে, এবং এই নিয়ম নীতির নাম দেওয়া হয়েছে, জাস্ট আর কিছু না। ঠিক আছে? একটাকে এফটিপি, একটাকে ভিওআইপি, একটাকে টিসিপি। তো তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এগুলোর ফুল মিনিংটা লাগবে। ঠিক আছে? এগুলোর এব্রিভিয়েশন গুলো তোমরা একটু জেনে নিবা। ঠিক আছে? ফুল মিনিং গুলো একটু তোমরা বই থেকে পড়ে নিবা। এরপরে চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোটোকল নিয়ে আমাদের এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে এইচটিটিপি। সবাই এটা দেখেছো, এইচটিটিপি। এটাকে বলা হয় হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে আমাদের এইচটিএমএল এর জন্য বা ওয়েবসাইট, ওয়েব পেজের জন্য এই এইচটিটিপিটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আমরা যে ওয়েব পেজ দেখি, ওয়েবসাইট দেখি, এই সবগুলো দেখা, জিনিস দেখা, ওয়েবসাইট ভিজিট করা আসলে এই প্রোটোকল নিয়ম নীতি মেনে চলে। কোন নিয়ম নীতি মেনে চলে? এইচটিটিপি নিয়ম মেনে চলে। এইচটিটিপি নিয়ম মেনে চলে। আমরা যে সকল ওয়েবসাইট ভিজিট করি সেগুলো হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল নিয়ম নীতি মেনে চলে। আমাদের কম্পিউটার থেকে আমরা 10 মিনিট স্কুলে সার্চ করি না, মাত্র তোমাদের দেখাইছি যে আমরা চাইলে কি করতে পারি? 10 মিনিট স্কুলের ওয়েব পেজ ভিজিট করতে পারি। যখন ভিজিট করবো একটু খেয়াল করে দেখো, এই যে ওয়েব অ্যাড্রেস, এটা যখন সিলেক্ট করব, একটু খেয়াল করে দেখো তো, এই দেখছো এখানে এই অংশটা কি এতক্ষণ ছিল? তোমরা এই ওয়েব পেজের এই অংশটা দেখো, HTTPS, এতক্ষণ কিন্তু এটা ছিল না, বা আমরা এটা দেইও নাই। আমরা জাস্ট কি লিখেছি? আমরা জাস্ট পরের অংশটা লিখেছি যে 10minuteschool.com। এখানে তোমার এই যে বারে দেখো, আমি জাস্ট লিখেছি 10minuteschool.com, কিন্তু এর সামনে কি এসে গেছে? অটোমেটিক HTTPS, এই কথাটা লেখা চলে আসছে। এটা মানে কি? তাহলে তুমি লিখো না লিখো, এই HTTPS এটা সবসময় অটোমেটিক চলে আসবে। ইভেন www কিন্তু আছে, বাট সেটা এখানে দেখাচ্ছে না। তাহলে এই যে তুমি কি করলা, অটোমেটিক HTTPS চলে আসলো, এটা মানে কি? এটা মানে হচ্ছে এটা একটা প্রোটোকল, এটা একটা নিয়ম, যে নিয়ম দিয়ে তোমার এই ওয়েব পেজটাকে তুমি দেখতে পাচ্ছ এজ এ ক্লায়েন্ট। তোমার কম্পিউটার থেকে এজ এ ক্লায়েন্ট তুমি এই ওয়েব পেজটাকে দেখতে পাচ্ছ। বাট এটার পিছনে ব্যাক এন্ডে একটা নিয়ম আছে, যেটা দিয়ে আসলে এই পুরো সিস্টেম কাজ করতেছে। তুমি একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছ, তাহলে ব্যাকএন্ডের যে নিয়ম নীতিটা মেনে আমাদের ওয়েব পেজকে শো করা হয় সেটা হচ্ছে HTTPS। এখন বলবা যে ভাইয়া আপনি তো HTTP পড়াইছেন,
আবার এইচটিটিপিএস জিনিসটা কি? তাহলে আমি আমার বইতে চলে আসি, তাহলে আবার মানে আমি আবার আইপ্যাডে চলে আসি। যারা ক্লাসটা ফলো করবা আশা করি তারা ক্লাসটা বুঝতে পারবা, হ্যাঁ। এবং আমি চিন্তা করছি তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য প্রতিটা জিনিস। তোমাদের কমেন্ট গুলো আমার এখানে আসতেছে, বাট আমি পড়তে পারতেছি না, বিকজ আমার আগে দরকার তোমাদের জিনিসগুলো জানা। তাহলে আমরা আমাদের কম্পিউটারে মাত্র দেখলাম HTTPS এই জিনিসটা দেখলাম। তাহলে what is the difference between HTTP and HTTPS? The difference between HTTP and HTTPS is just HTTPS is more secure. এটা হচ্ছে more secure. More secure. আগের সময় অনেকগুলো ওয়েবসাইটই ভালনারেবল ছিল, মানে ওয়েবসাইটকে হ্যাক করে ফেলা যেত ইজিলি। ঠিক আছে, যেই সকল ওয়েবসাইট এইচটিটিপি এই প্রোটোকল দিয়ে তৈরি ছিল, বা এই নিয়ম নীতি দিয়ে বানানো ছিল, সেই নিয়ম নীতিগুলো একটু দুর্বল ছিল, চাইলে হ্যাকাররা ইজিলি হ্যাক করে ফেলতে পারত। কিন্তু এখন যাতে হ্যাকাররা ইজিলি ওয়েবসাইট হ্যাক করতে না পারে, এই জন্য নতুন একটা নিয়ম বানানো হয়েছে। এবং সেই নিয়মটা কি? সেটা হচ্ছে HTTPS। লাস্টের S স্ট্যান্ডস ফর এক্সট্রা সিকিউরিটি। হ্যাঁ, HTTPS মানে হচ্ছে এক্সট্রা সিকিউর। তোমার ওয়েবসাইটটা এখন আরো বেশি সিকিউর, চাইলেই কেউ হ্যাক করতে পারবে না ইজিলি। ঠিক আছে, তাহলে যে সকল এখন থেকে তুমি যখন ওয়েবসাইট ব্রাউজ করবে, যে কোনো ওয়েবসাইট, তখন এই জিনিসটা খেয়াল করবা যে কোন কোন ওয়েবসাইটে HTTPS আসতেছে আর কোন কোন ওয়েবসাইটে HTTP আসতেছে। যে সকল ওয়েবসাইটে HTTP হয় এটা হচ্ছে ইজিলি হ্যাক করা যাবে, আর হ্যাকিং তো অত ইজি না, মানে হচ্ছে এটা ভালনারেবল, এটার মধ্যে কিছু ভালনারেবিলিটি আছে, কিছু তোমার ল্যাকিংস আছে। বাট এই HTTP হচ্ছে মোর সিকিউর, এটা হ্যাক করা একটু কঠিন। তাহলে তোমরা চাইলেই এই 10 মিনিট স্কুলের ওয়েব পেজটাকে হ্যাক করতে পারবা না, এটা একটু কঠিন হবে তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে HTTP আর HTTPS কি? এটা হচ্ছে একটা প্রোটোকল, একটা নিয়ম, যে নিয়ম দিয়ে কি করা হয়, ওয়েব পেজগুলো দেখা হয়, আমরা ওয়েব পেজগুলো দেখতে পাই। না, মন খারাপ হওয়ার কিছু না ভাইয়া। কমেন্ট তোমরা বলছো কমেন্ট না দেখলে মন খারাপ হবে কেন? আমি তো পড়াতে আসছি, আমি তো কমেন্ট পড়তে আসিনি, ঠিক না? তোমরাও তো এখানে পড়তে আসছো। একজনের কমেন্ট পড়লাম, তার নাম পড়া হয়ে গেল, এটা তো আসলে এটার জন্য তো আমরা এখানে আজকে আসিনি, আমরা এখানে পড়তে আসছি। কমেন্টও পড়বো আমি, হ্যাঁ, সামনের ক্লাসগুলো তো অবশ্যই কমেন্ট পড়ার চেষ্টা করবো, বাট তোমরা উল্টা পাল্টা কমেন্ট করিও না প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। এত স্টুডেন্ট একসাথে, তোমাদেরকে সবাইকে কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না। বাট হোয়াট আই ক্যান ডু ইজ আই ক্যান মানে সাজেস্ট ইউ, রিকোয়েস্ট ইউ যে ডোন্ট ডু দিস। সো মোরলেস আমি আজকে আর বেশিক্ষণ আগাবো না, কারণ মোরলেস আমি এখানে আসলে অনেক কিছু তোমাদের দেখাই ফেলছি। আমার আরেকটু দেখানোর ইচ্ছা ছিল যে তোমার ডোমেইন নেম, ইউআরএল, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, বাট আমি হয়তো আজকে আর দেখাতে পারলাম না। বাট মোরলেস আমি আমার এই আজকের পিডিএফটা এটা তোমাদের আপলোড করে দিব, সাথে সাথেই আমি একটা পোস্ট দিয়ে আপলোড করে দিব, ইভেন তোমাদের ওদেরকেও পাঠিয়ে দিব, যাতে ওরা টাইপ করে এটা তোমাদের দিয়ে দিতে পারে। সো নোট নিয়ে কোনো ঝামেলা নাই, চিন্তা করো না, আমি পোস্ট করে এখনই দিয়ে দিচ্ছি। আমার এখানে আইপ্যাডে খুব ইজিলি এই জিনিসটা করা যায়, সো এই দিক থেকে আমার অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, এবং আশা করি আসলে ক্লাসটা তোমরা ওরকম নর্মাল ট্রেডিশনাল তোমার পাওয়ার পয়েন্টের মতো হয় নাই, স্লাইডের মতো হয় নাই যে সবকিছু আগেই লিখা। আমি চেষ্টা করেছি যে লিখে লিখে তোমরা বোর্ডে যে এক্সপিরিয়েন্সটা পাও সেটা মানে ফিল করানোর জন্য, প্লাস হচ্ছে আমি ডিজিটাল যে এক্সপিরিয়েন্সটা দেওয়ার সেটাও যাতে দিতে পারি। এই জন্য আসলে আমার আইপ্যাডে ক্লাস নেয়া, যাতে আমি তোমাদের এই দুটোর একটা কম্বিনেশন দিতে পারি, বোর্ডে ক্লাস নেয়া প্লাস হচ্ছে ডিজিটাল একটা ফিল, দুইটা যাতে একসাথে করে দেওয়া যায়। And hopefully you have enjoyed my class and you all are very good student and তোমরা অনেক বেশি ভালো
এবং আশা করি সামনেও এই জিনিসটা মেনটেন করবা। যেহেতু এখানে সব ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, আর্টস বলো, কমার্স বলো, সায়েন্স বলো, সেক্ষেত্রে আমি বলবো যে ব্যাপারগুলো আমি যতটা সম্ভব ইজিলি এক্সপ্লেন করার চেষ্টা করি, বাট তুমি যদি বইটা না পড়ো তুমি কিন্তু জিনিসগুলো হয়তো ওভাবে ক্লিয়ারলি বুঝবা না। সো ইটস এ রিকোয়েস্ট ফ্রম মি দ্যাট তুমি যখনই ক্লাস করতে আসো তার আধা ঘন্টা আগে একটু বইটা জাস্ট কয়েকটা পেজ উল্টাইলা, জাস্ট চোখ চোখ বোলাইলা। নেক্সট ক্লাসে আসার আগে, আমার নেক্সট ক্লাস হচ্ছে আগামী সপ্তাহে, এবং আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে আমার 2টো ক্লাস, তোমার সায়েম ভাইয়ের 2টা ক্লাস রাখার, যাতে একটা কন্টিনিউটি থাকে। কারণ আজকে এইচটিএমএল পড়লা, আবার আরেক সপ্তাহে গিয়ে এইচটিএমএল এর আরেকটা ক্লাস, এটা খুব মানে লেন্দি হয়ে যায়, মাঝখানে গ্যাপটা বেশি হয়ে যায়। তো আমি চেষ্টা করব সপ্তাহে আমরা 2টো ক্লাস নেওয়ার, আমার 2টো, সায়েমের 2টো। এবং সায়েমের ক্লাসগুলোতে বেশি মজা পাবা, কারণ চ্যাপ্টারটাও অনেক মজার। সায়েম ভালো, অনেক মজা করে পড়ায়। তোমাদের সাথে খেলা হবে সায়েমের, ওখানে ভালো করে খেলবে সায়েম। সেক্ষেত্রে অনেক ওর অ্যানিমেশন করা আছে, ইনশাল্লাহ চ্যাপ্টার 3টা অনেক মজা করে পড়াতে পারবে। আর ইনশাল্লাহ আমি যেহেতু সিএসসি নিয়ে পড়াশোনা করছি, আমি তোমাদের এইচটিএমএলটা ভালো করে পড়াতে পারবো, এবং সাথে আমার সামনে সি প্রোগ্রামিংটাও তোমাদের দেখাই দিব। এবং চ্যাপ্টার 1 এবং 2 এর কোনো একটা হয়তো আমি নিব, আর বাকি চ্যাপ্টার 1 এর 2 এর যে কোনো একটা সাইন নিবে, চ্যাপ্টার 3 সাইন নিবে, চ্যাপ্টার 6 হয়তো সাইন নিবে। সো এই ছিল। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো আমার ক্লাসটা। হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই জানাতে পারবো। আমি কমেন্ট একটা পোস্ট দিয়ে দিব, জানাই দিব যে ক্লাসটা ভালো লাগছে কিনা। এন্ড অবভিয়াসলি যারা বলছো, অনেকে বলছো যে ভাই বোর্ডে না, ফার্স্ট অফ অল বোর্ড ইজ নট পসিবল ফর মি। আমি চিল্লায় চিল্লায় ক্লাস নিতে পারি না, ঠিক আছে? আর বোর্ডের ওভাবে হাতে কলমে লিখে, দাঁড়ায় দাঁড়ায় লিখে, চিল্লায় চিল্লায় ক্লাস নেওয়া আমার পক্ষে সম্ভব না। সব বাংলা সিস্টেম আমি পারবো না। আমি এই জন্য আইপ্যাড 1 লাখ টাকা দিয়ে আইপ্যাড কিনছি, যাতে আমি সুন্দরভাবে পড়াতে পারি এবং তোমাদের এভাবে কালার দিয়ে বোঝাতে পারি। কালার দিয়ে বলো, বিভিন্ন শেপ এঁকে বলো, এই শেপ আঁকাগুলো, এক্সাক্ট সার্কেল, এক্সাক্ট রেক্টেঙ্গেল, এক্সাক্ট অ্যারো, এগুলো অন্য কোথাও দেওয়া যায় না। ইভেন স্মার্ট বোর্ড যেগুলো বলো, 5 লাখ 6 লাখ টাকার স্মার্ট বোর্ড, সেগুলো তো এই গোলগুলো আঁকা যায় না। হ্যাঁ, স্পেসিফিক ভাবে তুমি গোল আঁকতে পারবা না সুন্দর করে, এরকম কালার করে তুমি পয়েন্ট করতে পারবা না। সো আইপ্যাডটা এই জন্যই আসলে ইউজ করা। তো আশা করি তোমরা এই সামনের দিন থেকে এই কমপ্লেন গুলো করবা না যে বোর্ডে না। ওই বাংলার সিস্টেম আগে চলে গেছে, এখন আমরা সবাই ইন্টারনেটে যুগে চলে আসছি, আধুনিক হচ্ছে, মডার্ন হচ্ছে। সো উই নিড টু এমব্রেস নিউ টেকনোলজিস ইন আওয়ার লাইফ। নতুন নতুন টেকনোলজিকে এমব্রেস করে নিতে হবে, এন্ড এইভাবেই তোমাকে অভ্যস্ত হতে হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য থিং ইজ, যাদের পড়ার আসলেই ইচ্ছা আছে তাদের এই মেথড গুলো ইম্পর্টেন্ট না, তাদের কাছে এগুলো খুবই মাইনর ইস্যু। যে স্যার বোর্ডে নেন, স্যার এখানে নেন, স্যার ওখানে নেন, এটা করেন ওটা করেন। দ্য থিং ইজ, আমরা টিচাররা তোমাদেরকে জাস্ট বোঝাতে পারবো, ব্যাপারগুলো এক্সপ্লেন করে দিব, বাট আলটিমেটলি তোমাকেই পড়তে হবে। আর একটা স্টুডেন্টের জন্য দ্য মেথড অফ টিচিং ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ইটস ইম্পর্টেন্ট, বাট ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট দ্যাট ইটস এ ডিল ব্রেকার, রাইট? এটা একটা ডিল ব্রেকার, যেটা না হলে হবেই না, এরকম কিছু না। এন্ড হোপফুলি তোমরা কথাগুলো বুঝতে পারছো। তোমাদের সবাইকে আসলে অনেক ধন্যবাদ যে তোমরা এই কোর্সটা করতে আসছো। কোর্সের সামনে অনেক কিছু শিখবো আমরা, একসাথে থাকবো, একসাথে পড়বো, এবং ইনশাল্লাহ সবাই অনেক ভালো ভালো টিচার, সবার থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা। সো আশা করি ভালো লাগছে ক্লাসটা। আমার জন্য দোয়া করবা, তোমরা সবাই ভালো থাকবা। দোয়া করি তোমরা সবাই ভালো করবা ইনশাল্লাহ লাইফে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।